এক রাতের নীরব অন্ধকারে কোটিপটি মেয়েটি তার সাধারণ চাকরকে ডেকে হঠাৎ বলে উঠলেন, মাত্র 1 মাসের জন্য আমার স্বামী সেজে যাও। এই একটি কথায় যে ঝড় উঠল, তা শুধু দুটি জীবনকেই নয়, পুরো শহরের হাজারো মানুষের চোখে জল এনে দিল। বন্ধুরা, এটি একটি অবিশ্বাস্য সত্যি ঘটনা, যা ঘটেছিল বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানের একেবারে কাছে এক ঘিঞ্জি এলাকায়। পাটনার সেই ভিড়ে ভরা গলিগুলোতে সকাল হতেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায়, চায়ের দোকানে আড্ডার ধুম পড়ে যায়, আর জীবন তার নিজস্ব ছন্দে ছুটতে থাকে। কিন্তু সেই গলির এক কোণে একটি ছোট্ট টিনের ঘরে থাকা অর্জুনের জীবন ছিল একেবারে আলাদা। অর্জুন ছিল প্রায় ২৫ বছর বয়সের একজন সাদাসিধে ছেলে। তার বাবা অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঘরে ছিল শুধু তার বৃদ্ধ ও অসুস্থ মা, যিনি প্রায়ই কাশি আর দুর্বলতায় ভুগতেন। ঘরের সমস্ত দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। সে পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের মাস্টারমশাইরাও প্রায়ই বলতেন যে এই ছেলেটি যদি সঠিক সুযোগ পায় তবে সে অনেক দূর যেতে পারবে। কিন্তু ভাগ্য তাকে খুব বেশি সুযোগ দেয়নি। বাবার মৃত্যুর পর তাকে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং অল্প বয়সেই কাজের সন্ধানে বের হতে হয়। কয়েক মাস সে এখানে ওখানে দিনমজুরি করল, কিন্তু একদিন সে পাটনার সবচেয়ে বড় এবং অভিজাত এলাকাগুলোর একটিতে কাজ পেয়ে গেল। সেই জায়গাটি ছিল শহরে বিখ্যাত ব্যবসায়ী নারী অনিকা রায়ের বাংলো। অনিকা রায়ের নাম পুরো শহরে পরিচিত ছিল। লোকে বলতো সে কোটি কোটি টাকার কোম্পানি চালায়। শহরে তার অনেক ফ্যাক্টরি আর প্রপার্টি ছিল। দামি গাড়ি, চমৎকার বাংলো আর হাই সোসাইটির জীবন সবকিছুই ছিল তার কাছে। কিন্তু তার জীবনের বাস্তবতা খুব কম মানুষই জানত। অর্জুন সেই বাংলোতে চাকরের কাজ পেয়ে গেল। তার কাজ ছিল ঘর পরিষ্কার করা, বাগান দেখাশোনা করা আর প্রয়োজনে ছোটখাটো কাজ করা। প্রথম দিন যখন সে সেই বিশাল বাংলোর ভেতরে গেল, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। চারদিকে চকচকে মেঝে, দেওয়ালে দামি পেইন্টিং, বিশাল বাগান আর অনেক দাসদাসী। তার মনে হলো সে যেন কোনো সিনেমার জগতে চলে এসেছে। কিন্তু এত বড় জায়গায় কাজ করেও অর্জুন সবসময় শান্ত থাকত। সে নিজের কাজ পুরোপুরি সততার সাথে করত এবং কারো সাথে বেশি কথা বলত না। সে প্রতিদিন খুব ভোরে উঠত, কাজে আসত আর সন্ধ্যায় নিজের টিনের ঘরে ফিরে যেত, যেখানে তার মা তার জন্য অপেক্ষা করতেন। একদিনের কথা, সেদিন বৃষ্টি হচ্ছিল। অর্জুন কাজ শেষ করে চলেই যাচ্ছিল, তখনই হঠাৎ সে দেখল যে বাংলোর বাগানের কিছু গাছ পড়ে গেছে। বাকি চাকররা চলে গিয়েছিল। অর্জুন কাউকে কিছু না জানিয়ে সেই গাছগুলো ঠিক করতে লাগল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে অনেকক্ষণ ধরে কাজ করল। ঠিক সেই সময় বাংলোর বারান্দা থেকে কেউ তাকে দেখছিল। তিনি ছিলেন অনিকা রায়। অনিকা প্রথমবার অর্জুনকে এত মনোযোগ দিয়ে দেখলেন। একজন চাকর যে না বলতেই, কোনো অভিযোগ ছাড়াই বৃষ্টির মধ্যেও কাজ করছে। কিছুক্ষণ পর তিনি নিচে এলেন এবং বললেন, তুমি এখনো যাওনি? অর্জুন কিছুটা ঘাবড়ে গেল। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, গাছগুলো পড়ে গিয়েছিল, ভাবলাম ঠিক করে দিই। অনিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত গম্ভীরতা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জি, অর্জুন। কতদিন ধরে এখানে কাজ করছো? জি, প্রায় ৩ মাস হল। অনিকা হালকা একটু হাসলেন এবং ভেতরে চলে গেলেন। সেই দিনের পর থেকে অনিকার নজর কয়েকবার অর্জুনের ওপর পড়ল। তিনি দেখলেন অর্জুন বাকি চাকরদের মতো নয়। সে কখনো কারো সাথে তর্ক করত না, কারো খারাপ চাইত না এবং সবসময় সততার সাথে কাজ করত। একদিন অনিকার গাড়ি বাংলোর বাইরে থামল। তখন তিনি দেখলেন অর্জুন কোনো এক দরিদ্র বৃদ্ধ মানুষকে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। অনিকা গাড়ির কাঁচ দিয়ে এসব দেখলেন। তিনি অবাক হয়ে গেলেন। একজন চাকর, যার নিজের অবস্থাই ভালো নয়, সে অন্য কাউকে সাহায্য করছে। সেদিন প্রথমবার অনিকার মনে অর্জুনের প্রতি সম্মান জন্মাল। কিন্তু সেই সময় অনিকা নিজেও এক বিশাল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার বাবা মা এখন এই পৃথিবীতে নেই। তার সমস্ত সম্পত্তি আর বিজনেস তারই নামে ছিল। কিন্তু তার কিছু লোভী আত্মীয় তার জীবনকে অতিষ্ঠ করে তুলছিল। তারা চেয়েছিল অনিকা যেন তাদেরই এক আত্মীয়র সাথে বিয়ে করে নেয়, যাতে পুরো সম্পত্তি পরিবারের ভেতরেই থাকে। অনিকা এই বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না, কিন্তু আত্মীয়রা অনবরত চাপ দিচ্ছিল। বাড়িতে প্রায়ই এই নিয়ে ঝগড়া হতে শুরু করল। এক রাতে তো তার চাচা পরিষ্কার বলে দিলেন, যদি তুমি আমাদের কথা না শোনো, তবে আমরা তোমার কোম্পানি আর সম্পত্তিকে আইনি ঝামেলায় ফাঁসিয়ে দেব। এই শুনে অনিকা ভেতর থেকে ভেঙে পড়লেন। তার কাছে সবকিছু ছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল না। সেই রাতে তিনি অনেকক্ষণ নিজের ঘরে বসে ভাবতে লাগলেন। সেই সময় তার হঠাৎ অর্জুনের কথা মনে পড়ল। এমন এক ছেলে যে গরিব কিন্তু সৎ, যার কাছে সম্পদের চেয়ে মনুষ্যত্বের গুরুত্ব বেশি। অনিকার মনে হঠাৎ এক অদ্ভুত চিন্তা এলো।
প্রথমে তো তার নিজের কাছেই চিন্তাটি অদ্ভুত লাগল, কিন্তু তিনি যত ভাবলেন তার মনে হল হয়তো এটাই একমাত্র পথ। পরদিন সন্ধ্যায় তিনি তার ম্যানেজারকে বললেন, অর্জুনকে আমার অফিসে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর অর্জুন ঘাবড়াতে ঘাবড়াতে অফিসের দরজায় দাঁড়িয়েছিল। এত বড় ঘরে সে প্রথমবার এসেছিল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি ডেকেছেন? অনিকা চেয়ারে বসে তাকে দেখছিলেন। কিছুক্ষণ ঘরে নীরবতা থাকল। তারপর অনিকা ধীরে ধীরে বললেন, অর্জুন, যদি আমি তোমাকে একটা অদ্ভুত কথা বলি, তবে তুমি রাগ করবে না তো? অর্জুন ঘাবড়ে গেল। জি না ম্যাডাম। অনিকা কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর দীর্ঘশ্বাস নিয়ে বললেন, যদি আমি তোমাকে 1 মাসের জন্য আমার স্বামী হতে বলি, তবে তুমি কি রাজি হবে? এই শুনে অর্জুন যেন পাথর হয়ে গেল। তার মনে হল সে বোধহয় ভুল শুনেছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ম্যাডাম, কি? অনিকা শান্ত গলায় বললেন, হ্যাঁ অর্জুন, শুধু 1 মাসের জন্য। এটা শুধু একটা চুক্তি হবে। অর্জুনের মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল। 1 কোটিপতি মেয়ে আর সে এক গরিব চাকর, এটা কিভাবে সম্ভব? ঘরে গভীর নীরবতা নেমে এলো। অর্জুন তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে বিস্ময়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না যে এখন যা শুনল তা সত্যি নাকি কোনো রসিকতা। কয়েক সেকেন্ড ঘরে নিস্তব্ধতা বিরাজ করল। অর্জুন ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি বোধহয় মজা করছেন। অনিকা তৎক্ষণাৎ জবাব দিলেন, না অর্জুন, আমি একদম মজা করছি না। তার কণ্ঠে গম্ভীরতা ছিল। অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগল। সে স্বপ্নেও কখনো ভাবেনি যে তার জীবনে এমন কোনো মুহূর্ত আসবে। সে ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু ম্যাডাম, এমন কেন? অনিকা কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইলেন, যেন তিনি নিজের ভেতরের কষ্টকে শব্দে প্রকাশ করার চেষ্টা করছেন। তারপর তিনি ধীরে ধীরে নিজের পুরো কথা বলতে শুরু করলেন। অর্জুন, আমার বাবা মা এখন এই পৃথিবীতে নেই। তাদের চলে যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি আর কোম্পানি আমার নামে। কিন্তু আমার কিছু আত্মীয় আমার এই সম্পদের ওপর দখল করতে চায়। অর্জুন মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। অনিকা বলে চললেন, তারা চায় আমি যেন আমারই এক আত্মীয়কে বিয়ে করি, যাতে আমার সমস্ত সম্পত্তি তাদের পরিবারের মধ্যেই থাকে। অর্জুন বুঝতে পারল বিষয়টা কি। অনিকা বললেন, যদি আমি হঠাৎ অন্য কাউকে বিয়ে করে ফেলি, তবে ওই লোকগুলো কিছু করতে পারবে না। তাই আমার এমন একজনের প্রয়োজন যার ওপর আমার বিশ্বাস আছে। তারপর তিনি সরাসরি অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আর আমার মনে হয় তুমিই সেই মানুষ। অর্জুন তৎক্ষণাৎ মাথা নিচু করে নিল। কিন্তু ম্যাডাম, আমি তো শুধু একজন চাকর। অনিকা শান্ত স্বরে বললেন, সেই কারণেই তো তোমার ওপর ভরসা আছে, কারণ তুমি লোভী নও। ঘরে আবার কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। অর্জুনের মনে তোলপাড় চলছিল। একদিকে তার দারিদ্র্য আর অসুস্থ মায়ের চিকিৎসা ছিল, অন্যদিকে তার আত্মসম্মান আর সমাজের ভয়। অনিকা ধীরে ধীরে বললেন, দেখো অর্জুন, এটি শুধু 1 মাসের চুক্তি হবে। তারপর আমরা দুজন নিজ নিজ জীবনে ফিরে যাব। আর এর বদলে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করল, কত টাকা? অনিকা বললেন, 5 লাখ টাকা। এই শুনে অর্জুন যেন থমকে গেল। 5 লাখ টাকা তার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেনি। তার মনে সাথে সাথে তার অসুস্থ মায়ের মুখটা ভেসে উঠল। ডাক্তার কয়েকদিন আগেই বলেছিলেন যে যদি দ্রুত চিকিৎসা না হয় তবে অবস্থা আরও খারাপ হতে পারে। সেই রাতে অর্জুন সারা রাত ঘুমাতে পারল না। সে নিজের টিনের ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ খুব অস্থির লাগছে কেন? অর্জুন কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে মাকে সব কথা খুলে বলল। মা এই শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, যদি সেই মেয়েটির সত্যি তোমার সাহায্য প্রয়োজন হয় আর তুমি কারো ক্ষতি না করো, তবে হয়তো এতে ভুল কিছু নেই। অর্জুন বলল, কিন্তু লোকে কি বলবে? মা হাসলেন, লোকে তো কত কিছুই বলবে বাবা, কিন্তু যদি এতে কারো জীবন বাঁচে আর তোমার ভবিষ্যৎ শুধরে যায়, তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। সকাল হতে হতে অর্জুন তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সে বাংলোতে পৌঁছাল। তার বুক ধকধক করছিল। সে সাহস সঞ্চয় করল আর অনিকার অফিসের দরজায় টোকা দিল। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? অনিকা তার দিকে তাকালেন। তার চোখে যেন জিজ্ঞাসা ছিল। অর্জুন ধীরে ধীরে বলল, আমি আপনার শর্ত মানতে রাজি আছি। অনিকা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তার মুখে হালকা স্বস্তির ছাপ দেখা গেল। তিনি বললেন, ধন্যবাদ অর্জুন, তুমি আমার অনেক বড় একটা সমস্যা সমাধান করে দিলে। কিন্তু এই সিদ্ধান্ত যতটা সহজ মনে হচ্ছিল, আসলে ততটা সহজ ছিল না। 2 দিন পর অনিকা তার আত্মীয়দের বাড়িতে ডাকলেন। বাড়িতে সবাই জড়ো হয়েছিল। সবাই ভাবছিল যে আজ অনিকা বিয়ের জন্য সম্মতি দেবেন।
কিন্তু হঠাৎ অনিকা সবার সামনে এমন এক কথা বললেন যা শুনে সবার মুখ ফ্যাকাশি হয়ে গেল। অনিকা শান্ত গলায় বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করছি। ঘরে হইচই শুরু হয়ে গেল। তার চাচা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, কাকে? অনিকা দরজার দিকে তাকালেন। ঠিক সেই সময় অর্জুন ভেতরে এলো, সাধারণ পোশাকে, মাথা নিচু করে। অনিকা বললেন, একে। পুরো ঘর যেন নিথর হয়ে গেল। এক আত্মীয় রাগে চেঁচিয়ে উঠলেন, এটা কি তামাশা? অন্যজন বললেন, এ তো তোমার বাড়ির চাকর। অনিকা একদম শান্ত স্বরে জবাব দিলেন, এখনও আমার স্বামী। সেই দিনের পর পুরো শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। পাটনা কোটিপতি বিজনেসওম্যান নিজের বাড়ির চাকরকে বিয়ে করেছেন। সংবাদকর্মীরাও এই খবর নিয়ে চর্চা করতে লাগল। মানুষ নানা রকম কথা বলতে লাগল। কিন্তু এই সবের মাঝে অর্জুন সবসময় শান্ত ছিল। বিয়ের পর সে সেই বাংলোতেই থাকতে লাগল, কিন্তু তার ব্যবহার একটুও বদলায়নি। সে আজও সবার সাথে তেমনই সম্মানের সাথে কথা বলত যেমন আগে করত। একদিন অনিকা দেখলেন যে অর্জুন বাগানে কাজ করা এক বৃদ্ধ মালিকের সাথে নিয়ে বসে খাবার খাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি ভেতরে গিয়ে খাও না কেন? অর্জুন হাসল, ম্যাডাম, আমার এখানেই ভালো লাগে। অনিকা তার দিকে তাকিয়ে রইলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে অর্জুন শুধু একজন ভালো মানুষই নয়, বরং এক বিশাল হৃদয়ের মানুষ। দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। অর্জুন আর অনিকার মধ্যে হওয়া সেই চুক্তি এখন পুরো শহরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্রে খবর ছাপা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ নানা কথা বলছে। কেউ বলছে এসব টাকার খেলা, আবার কেউ বলছে হয়তো এই বিয়ের পেছনে বড় কোনো রহস্য লুকানো আছে। কিন্তু এসব কথার বাইরে সেই বিশাল বাংলোর ভেতরে এক অন্য গল্পই চলছিল। অর্জুন আগের মতোই সাধারণ জীবনযাপন করছিল। বাংলোতে থেকেও সে তার অভ্যেস বদলায়নি। সে ভোরে তাড়াতাড়ি উঠত, বাগানের গাছে জল দিত, বাড়ির কর্মচারীদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলত, আর অভাবীদের সাহায্য করতে কখনো পিছিয়ে আসত না। অনিকা প্রায়ই দূর থেকে এসব দেখতেন। ধীরে ধীরে তার মনে অর্জুনের প্রতি সম্মান আরও বেড়ে যাচ্ছিল। একদিনের কথা, অনিকা নিজের অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তখনই তিনি দেখলেন বাংলোর বাইরে কিছু গরিব বাচ্চা দাঁড়িয়ে আছে। তারা পুরনো কাপড় পরেছিল আর হয়তো বেশ কয়েকদিন ধরে ঠিকমতো খাবারও পায়নি। অর্জুন তাদের দেখে ভেতরে গেল, আর কিছুক্ষণ পরই রান্নাঘর থেকে খাবার এনে সেই বাচ্চাদের দিতে লাগল। সে নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াচ্ছিল। অনিকা গাড়িতে বসে এসব দেখছিলেন। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল। এত বড় হৃদয় আর এত সারল্য তিনি বোধহয় প্রথমবার কোনো মানুষের মধ্যে দেখলেন। সেই রাতে যখন দুজনে ডাইনিং টেবিলে বসেছিলেন, তখন অনিকা জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি সবসময় অন্যদের এত সাহায্য কেন করো? অর্জুন হাসল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, যখন মানুষ নিজে দারিদ্র্য দেখেছে তখন অন্যের কষ্ট দ্রুত বোঝা যায়। অনিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তিনি অনুভব করলেন যে অর্জুন শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং তার ভেতরে অনেক গভীর মনুষ্যত্ব আছে। কিন্তু এরই মাঝে এমন এক ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। এক সন্ধ্যায় অর্জুনকে খুব অস্থির দেখাচ্ছিল। সে বারবার ফোন দেখছিল আর বাগানে একা বসেছিল। অনিকা এটি দেখে তার কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে অর্জুন, তুমি এত চিন্তিত কেন? অর্জুন প্রথমে কিছু বলেনি, কিন্তু যখন অনিকা জোর দিলেন তখন সে ধীর গলায় বলল, মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে। অনিকা চমকে উঠলেন, কি হয়েছে তার? অর্জুনের চোখ ভরে এলো। ডাক্তার বলেছেন তাকে এখনই বড় হাসপাতালে ভর্তি করতে হবে, নয়তো অবস্থা আরও খারাপ হতে পারে। অনিকা তৎক্ষণাৎ বললেন, তবে তুমি তাকে হাসপাতালে ভর্তি করালে না কেন? অর্জুন চুপ হয়ে গেল। তার নীরবতাই সবকিছু বলে দিচ্ছিল। টাকার অভাব। অনিকার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি তৎক্ষণাৎ তার ম্যানেজারকে ফোন করলেন এবং বললেন, এখনই গাড়ি বের করো আর শহরের সবচেয়ে ভালো হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলো। কিছু ঘণ্টার মধ্যেই অর্জুনের মাকে হাসপাতালে ভর্তি করা হলো। তার চিকিৎসা শুরু হলো। যখন অর্জুন জানতে পারল যে এসব অনিকা করেছেন, তখন তার চোখে জল চলে এলো। সে অনিকার সামনে গিয়ে দাঁড়াল আর বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? অনিকা হালকা হাসির সাথে বললেন, কারণ তুমি এর যোগ্য। সেদিন প্রথমবার অর্জুন অনুভব করল যে অনিকা শুধু একজন ধনী মেয়ে নন, বরং তার হৃদয়টাও অনেক বড়। কিন্তু সেই রাতেই এমন এক কথা হল যা দুজনের জীবনকে আবার জটিল করে তুলল। অনিকার কিছু আত্মীয় গোপনে তার বাংলোর বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। ওই লোকগুলো এই বিয়ে নিয়ে সন্দেহ করছিল।
তাদের মধ্যে একজন বলল, আমার পুরো বিশ্বাস যে এই বিয়েটা ভুয়া। দ্বিতীয়জন বলল, যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে এটা শুধু একটা নাটক, তবে অনিকার সমস্ত সম্পত্তি আইনি বিবাদে ফেঁসে যাবে। তৃতীয়জন বলল, আর তারপর আমরা সব কিছু নিজেদের নামে করে নিতে পারব। দুর্ভাগ্যবশত অর্জুন এই সব কথা শুনে ফেলল। সে কাছেই দাঁড়িয়েছিল। তার বুক জোরে জোরে ধকধক করতে লাগল। যদি এই সত্যটা সামনে চলে আসে, তবে অনিকার পুরো জীবন সংকটে পড়ে যেতে পারে। তার কোম্পানি, তার মান সম্মান সবকিছু বিপদে পড়ে যেতে পারে। সেই রাতে অর্জুন একদম ঘুমাতে পারল না। সে অনেকক্ষণ বসে ভাবতে লাগল। একদিকে ছিল সেই চুক্তি, যা শুধু 1 মাসের জন্য হয়েছিল, অন্যদিকে অনিকার পুরো জীবন। সকাল হতে হতে সে এক সিদ্ধান্ত নিয়ে নিল। পরদিন অনিকার আত্মীয়রা আবার বাড়িতে এলো। তারা অনিকাকে নানা প্রশ্ন করতে লাগল। এক আত্মীয়র আগে বললেন, আমাদের পুরো বিশ্বাস যে এই বিয়েটা শুধু একটা নাটক। অনিকা শান্ত গলায় বললেন, আপনারা ভুল ভাবছেন। কিন্তু তখনই অর্জুন সামনে এলো। তার গলা গম্ভীর ছিল। সে সবার দিকে তাকিয়ে বলল, না, আপনারা ঠিকই বলছেন। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনিকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। অর্জুন আরও বলল, এই বিয়েটা সত্যি শুধু একটি চুক্তি ছিল, একটি নাটক। এই শুনে ঘরে হইচই শুরু হয়ে গেল। আত্মীয়রা খুশিতে হাসতে লাগল। কিন্তু অনিকার মুখের রং উড়ে গেল। তার চোখে বেদনা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না যে কেন অর্জুন এমন কথা বলল। কিছুক্ষণ পর অর্জুন ধীরে ধীরে বলল, আর এখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে সে ঘুরে দাঁড়াল। অনিকার চোখে জল চলে এলো। তার মনে হচ্ছিল যেন কেউ তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কিন্তু সে জানত না যে অর্জুন এসব শুধু একটি কারণেই করেছে, যাতে তার জীবন কোনো বড় বিবাদে না জড়িয়ে পড়ে। আর সেই দিনের পর অর্জুন চিরতরের জন্য সেই বাংলোকে চলে গেল। কিন্তু তার এই একটি সত্য অনিকার জীবনে এমন এক ঝড় নিয়ে এলো, যা সে কখনো কল্পনাও করেনি। অর্জুনের মুখ থেকে এই শুনে যে এই বিয়েটা শুধু একটি চুক্তি ছিল, পুরো ঘরের পরিবেশ বদলে গেল। অনিকার আত্মীয়দের মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। তাদের মনে হলো যেন তাদের চাল সফল হয়েছে। কিন্তু অনিকা একদম চুপ করে দাঁড়িয়েছিলেন। তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি অর্জুনের দিকে তাকিয়েছিলেন, যেন বুঝতে চাইছিলেন যে কেন সে এমনটা করল। কিন্তু অর্জুন একবারও তার দিকে তাকাল না। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল এবং কিছু না বলে সেই বিশাল বাংলো থেকে বেরিয়ে গেল। তার পা ভারী ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ সে জানত যে সে যা করেছে তা অনিকার মঙ্গলের জন্যই করেছে। সেই দিনের পর অর্জুনের জীবন আবার আগের মতো হয়ে গেল। সে নিজের ছোট্ট টিনের ঘরে ফিরে এলো, যেখানে তার অসুস্থ মা কার জন্য অপেক্ষা করছিলেন। সে আবার ছোটখাটো কাজ করতে শুরু করল, কিন্তু সে কখনো কাউকে বলেনি যে কেন সেও সব করেছিল। ওদিকে অনিকার জীবনও পুরোপুরি বদলে গিয়েছিল। বাংলোতে সবকিছু আগের মতোই ছিল, বড় গাড়ি, বড় বাড়ি, টাকা আর খ্যাতি, কিন্তু তার হৃদয়ে এক শূন্যতা তৈরি হয়েছিল। তার বারবার সেই মুহূর্তটা মনে পড়ত, যখন অর্জুন সবার সামনে বলেছিল যে এই বিয়েটা শুধু একটি নাটক ছিল। অনেকদিন পর্যন্ত তিনি অর্জুনের ওপর রেগেছিলেন। তার মনে হয়েছিল অর্জুন তার বিশ্বাস ভেঙেছে। কিন্তু ধীরে ধীরে সত্য সামনে আসতে শুরু করল। একদিন অনিকার বাড়ির পুরনো ম্যানেজার তার কাছে এলেন। তিনি বললেন, ম্যাডাম, আমাকে আপনাকে একটা জরুরি কথা বলতে হবে। অনিকা জিজ্ঞেস করলেন, কি কথা? ম্যানেজার ধীরে ধীরে বললেন, যেদিন অর্জুন সবার সামনে বলেছিল যে বিয়েটা ভুয়া, সেদিন সে আপনার আত্মীয়দের সব কথা শুনে নিয়েছিল। অনিকা চমকে উঠলেন। কোন কথা? ম্যানেজার বললেন, ওরা এই বিয়েটাকে কোর্টে চ্যালেঞ্জ করার কথা ভাবছিল। যদি এটা প্রমাণিত হতো যে এটা শুধু একটা চুক্তি, তবে আপনার পুরো কোম্পানি আর সম্পত্তি আইনি ঝামেলায় আটকে যেত। অনিকার বুক জোরে ধকধক করতে লাগল। ম্যানেজার আরও বললেন, অর্জুনের মনে হয়েছিল যদি সত্য সামনে চলে আসে, তবে আপনার জীবন বরবাদ হয়ে যেতে পারে। তাই সে নিজেই সবার সামনে সত্যটা বলে দিয়েছিল, যাতে আর কোনো বড় বিবাদ না হয়। এই শুনে অনিকা যেন পাথর হয়ে গেলেন। তার চোখে জল চলে এলো। এখন তিনি বুঝতে পারলেন যে অর্জুন কেন এমনটা করেছিল। সে তার বিশ্বাস ভাঙেনি, বরং তার জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছিল। সেই রাতে অনিকা মোটেও ঘুমাতে পারলেন না। সকাল হতেই তিনি সিদ্ধান্ত নিলেন তাকে অর্জুনকে খুঁজে বের করতেই হবে। কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজের লোকেদের দিয়ে খোঁজ করালেন এবং অবশেষে অর্জুনের ঠিকানা পাওয়া গেল। সেটি ছিল পাটনার একটি ছোট্ট বস্তি, যেখানে কাঁচা রাস্তা ছিল, ছোট ছোট টিনের ঘর ছিল, আর মানুষের জীবন ছিল খুব সাধারণ। অনিকা নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছলেন। মানুষ অবাক হয়ে তাকে দেখতে লাগল। এত বড় ধনী মেয়ে সেই বস্তিতে বোধহয় প্রথমবার এসেছে। কিছুক্ষণ পর তিনি একটি ছোট্ট টিনের ঘরের সামনে দাঁড়ালেন। এটাই অর্জুনের বাড়ি ছিল। তিনি ধীরে ধীরে দরজায় টোকা দিলেন। দরজা খুলল। সামনে অর্জুন দাঁড়িয়েছিল।
তাকে দেখে সে চমকে গেল। ম্যাডাম, আপনি এখানে? অনিকার চোখে জল ছিল। তিনি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীর গলায় বললেন, সেদিন তুমি সবার সামনে সত্য কেন বললে? অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর সে হেসে বলল, কারণ যদি আমি ওটা না করতাম তবে আপনার জীবন বিপদে পড়ে যেত। এই শুনে অনিকার চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি বললেন, তুমি আমার সম্মান বাঁচানোর জন্য নিজেকে ভুল প্রমাণ করলে, আর আমি তোমাকে ভুল বুঝে গেলাম। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা থাকল। তারপর অনিকা সেই কথাটি বললেন যা সব কিছু বদলে দিল। তিনি বললেন, অর্জুন, সেদিন আমাদের সম্পর্কটা শুধু একটা চুক্তি ছিল, কিন্তু আজ আমি সত্যি তোমার কাছে একটা প্রশ্ন করতে এসেছি। অর্জুন অবাক হয়ে তার দিকে তাকাল। অনিকা বললেন, তুমি কি সত্যি আমার স্বামী হতে চাইবে? অর্জুন স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে কি শুনছে। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি একজন গরিব মানুষ, আপনার জগৎ খুব আলাদা। অনিকা হাসলেন। তিনি বললেন, টাকা দিয়ে বাড়ি তৈরি হতে পারে, কিন্তু মনুষ্যত্ব দিয়ে পরিবার তৈরি হয়। এই শুনে অর্জুনের চোখও ভিজে এলো। তার মা ভেতর থেকে এসব দেখছিলেন। তিনি হাসলেন আর বললেন, বাবা, কখনো কখনো ভগবান মানুষের বেশে খুশি পাঠিয়ে দেন, সেগুলোকে চিনতে শেখো। কয়েক মাস পর পুরো শহরে আবার একটা খবর ছড়িয়ে পড়ল, কিন্তু এবার কারণটা আলাদা ছিল। খবর ছিল যে অনিকা রায় আর অর্জুন সত্যি বিয়ে করেছেন, আর দুজনে মিলে একটি ফাউন্ডেশন শুরু করেছেন যা গরিব বাচ্চাদের পড়াশোনা আর চিকিৎসায় সাহায্য করে। ধীরে ধীরে সেই ফাউন্ডেশনের সাহায্যে শত শত বাচ্চার জীবন বদলে যেতে লাগল। মানুষ প্রায়ই বলতো, যদি মনুষ্যত্ব আর সত্য প্রেমের উদাহরণ দেখতে হয় তবে অর্জুন আর অনিকার গল্প দেখো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার হৃদয় দিয়ে হয়। অনেক সময় জীবনে পাওয়া সঠিক মানুষটি আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। এখন আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, যদি আপনার জীবনেও কখনো এমন সুযোগ আসে যেখানে আপনাকে কারোর জন্য ত্যাগ করতে হয়, তবে কি আপনি অর্জুনের মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই কোনো মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।